ডরকিন আমাদেরকে বলছে যে কেস দুই ধরনের হতে পারে, একগুলো হচ্ছে অর্ডিনারি কেসেস আর একটা হচ্ছে হার্ড কেসেস। এই দুই ধরনের কেসের মধ্যে ডিফারেন্সটা কি? একটা অর্ডিনারি কেস হচ্ছে এরকম, একটা অর্ডিনারি কেস হবে এরকম যে এক্স একজন টেস্টেটার, ওয়াই হচ্ছে এক্সিকিউটর, জেড হচ্ছে গিয়ে বেনিফিশিয়ারি। একটা উইল করে গেছে 2021 সালে, উনি উইল করেছিল, উনি মারা গেছে 2024 সালে মার্চে। এখন প্রশ্ন হচ্ছে যে জেড কি প্রপার্টি পাবে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, পাবে। কারণ এখানে যে যখনই এক্স ডাইড, এটার প্রপার্টি লিগ্যাল টাইটেল চলে গেছে টু দ্য ট্রাস্টি, আর ইকুইটেবল টাইটেল চলে গেছে হচ্ছে টু দ্য বেনিফিশিয়ারি। ইট ইজ অর্ডিনারি কেস। এখন হার্ড কেস। হার্ড কেস মানে হচ্ছে এখানে আমাদের এ যখন বি কে প্রপার্টি দিল সি কে দেওয়ার জন্য, এখানে আমাদের সি যে বেনিফিশিয়ারি, সে এ কে কিল করেছে, সি কিলড এ। এখন সি কি প্রপার্টি পাবে কিনা, এটা হচ্ছে একটা হার্ড কেস। কেন এটা হার্ড কেস? কিভাবে উনি আলাদা করছে যে অর্ডিনারি কেস এবং হার্ড কেসের মধ্যে? তাহলে আমাদের এই পার্টের অ্যান্সার করার সময় যদি আমরা ডরকিন থেকে অ্যান্সার করি, আমরা বলবো যে আমাদের কেসটা কি অর্ডিনারি কেস না হার্ড কেস, এটা একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে হার্ড কেস কিভাবে বোঝা যায়? ঠিক আছে, হার্ড কেস আইডেন্টিফিকেশন কিভাবে করা যায়? অর্ডিনারি কেস মানে হচ্ছে যেই কেসে তুমি জাস্ট একটা লকে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারো, একটা অ্যাক্টকে, একটা ডেলিগেট লেজিসলেশন অথবা একটা কমন ল। যেই কেসগুলোতে সরাসরি একটা আইন অ্যাপ্লাই করলেই আমরা রেজাল্ট পেয়ে যাই, সেটা হচ্ছে কি অর্ডিনারি কেস। তার মানে উইলস অ্যাক্ট 1837-এ বলা আছে যে যদি টেস্টেটার মারা যায় তাহলে বেনিফিশিয়ারি প্রপার্টির উত্তরাধিকারী হবে। তাহলে এখন এক্স মারা গেছে, তাহলে প্রপার্টি বেনিফিশিয়ারি পাবে। এটা হচ্ছে একটা সিম্পল কেস, একটা অর্ডিনারি কেস। ক্লিয়ার? তাহলে যেই কেসটা সলিউশন করার জন্য আমাদের জাস্ট আইনটাকে অ্যাপ্লাই করলেই চলে, এটা হচ্ছে একটা সিম্পল কেস। যে ক্রিমিনাল ড্যামেজ অ্যাক্ট 1971-এ বলে দিচ্ছে যে কেউ যদি কারো প্রপার্টি ডেস্ট্রয় অথবা ড্যামেজ করে ইন্টেনশনালি অথবা রেকলেসলি, সে ক্রিমিনাল ড্যামেজে চার্জ হবে। তো এখন কি হয়েছে, ডি ভি এর গাড়ির গ্লাস ভেঙে দিছে, সিম্পল কেস। আমরা দেখবো যে গাড়ির গ্লাস একটা প্রপার্টি বিলঙ্গিং টু ভি, এবং এটা পাথর দিয়ে মারার কারণে গ্লাস ভেঙে গেছে, ড্যামেজ হয়ে গেছে। ডি এর একটা ছিল ইন্টেনশনাল অথবা ছিল রেকলেস, ডি উইল বি লায়াবল। ঠিক আছে, কিন্তু এটা কেন একটা হার্ড কেস? বিকজ উইলস অ্যাক্টে তো এটা বলা নাই যে কেউ যদি মানে টেস্টেটরকে মেরে ফেলে তাহলে কি সে প্রপার্টি পাবে কিনা। এখন ডি যেটা করছে, ভি এর কম্পিউটার থেকে তার জুরিসপ্রুডেন্সের নোট ডিলিট করে দিচ্ছে। অনেক কষ্ট করে ভি নোট করছিল, ঠিক আছে, যে খুব ভালো ভালো নোট, যেগুলো দিয়ে সে 70 পাবে, 1800 ওয়ার্ডের অস্টিন, কেলসন, হার্ট, ফেমিনিজম, মার্কসিজম, আবার ইসলামিক লয়ের অনেকগুলো নোটস তার এখন ডি ডিলিট করে দিয়েছে। এখানে কি ক্রিমিনাল ড্যামেজ হবে কিনা, ইনফরমেশন কি প্রপার্টির মধ্যে পড়বে কিনা? হার্ড কেস মানে যেখানে তোমার অ্যাক্ট অফ পার্লামেন্টের মধ্যে সলিউশন দেওয়া নাই। হ্যাঁ, আমাদেরকে এখানে আমরা শুধুমাত্র রুলস অ্যাপ্লাই করে এখানে আমরা কোনো অ্যান্সার পাবো না। আর রুলস ফলো করে যদি আমি অ্যান্সার না পাই, তখনই এটা হয়ে যাবে হার্ড কেস। তাহলে আমাদের পার্ট এর যে কেসটা, এখানে আসলে মানে কে সঠিক, মানে প্রো অ্যাবর্শন গ্রুপ সঠিক হবে না এন্টি অ্যাবর্শন গ্রুপ সঠিক হবে? এখানে লোকাল অথরিটি যখন পিএসপিও অর্ডার দিল যে এখানে কোনো রকমের মিটিং মিছিল করা যাবে না, কেউ এখানে বসে থাকতে পারবে না মেরি স্টোপস হসপিটালের সামনে, হ্যাঁ, এটা কি মানে আসলে কার রাইটটা এখানে প্রিভেল করবে? এখানে কি ফ্রিডম অফ কনসায়েন্স, এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশনের রাইটটা প্রিভেল করবে, না রাইট টু প্রাইভেসিটা প্রিভেল করবে? হার্ড কেস। কেউ বলবে যে প্রিভেল করবে হচ্ছে রাইট টু প্রাইভেসি, আবার কেউ বলবে যে না, এটা ঠিক হয়নি, এটা উচিত ছিল যে তাদেরকে এখানে মিটিং মিছিল করতে দেওয়া, উচিত ছিল যে তাদের মানে রিলিজিয়ানের যে রাইট আছে, যে অ্যাবর্শনটা মানে ক্যাথলিক রিলিজিয়ানে ইলিগাল বা বিভিন্ন ধর্মে এটা ইলিগাল, এটা করতে না দেওয়া। তাহলে এটা হবে হচ্ছে একটা হার্ড কেস।
তাহলে তুমি প্রথমে ডিফাইন করবা হোয়াট ইজ এ হার্ড কেস। হার্ড কেস হচ্ছে যেখানে সরাসরিভাবে কোনো ল অ্যাপ্লাই করে, রুলস অ্যাপ্লাই করে জাজমেন্ট পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি হার্ড কেস। যে হার্ড কেস হচ্ছে এই কেসেসগুলো যে দ্য জাজ মাস্ট নট অ্যাপ্লাই স্ট্যান্ডার্ড ইন এ মেকানিক্যাল ফ্যাশন, হি হ্যাজ এ ডিউটি টু ডিসাইড এ কেস ওয়ান ওয়ে অর অ্যানাদার অর হ্যাজ এ নো ডিসক্রেশন টু রিফিউজ ইট। হার্ড কেসগুলো যখন জাজের সামনে আসবে তখন জাজের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় যে আমি এটা জাজমেন্টটা দিব কিভাবে। ঠিক আছে, তাহলে জাজের উপর এখানে যে ডিউটিটা চলে আসে, সে দুইটা কাজ করতে পারে। ঠিক আছে, আজকে আমরা দুটো পর্যন্তই দেখব। যখন একটা হার্ড কেস ফেস করবে একজন জাজ, হার্ড কেস যখন ফেস করবে একজন জাজ, তার কাছে সে দেখতেছে যে যদি রুলস 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 থাকতো আমি জাজমেন্ট দিয়ে দিতাম, কিন্তু আমি তো দেখতেছি যে এই ব্যাপারে তো রুলস নাই। বলা আছে যে উইলস অ্যাক্টে যদি সেটলার মারা যায় বেনিফিশিয়ারি প্রপার্টি পাবে, কিন্তু এটা তো বলা নাই যে বেনিফিশিয়ারি সেটলারকে কিল করলে কি হবে। তাহলে এখানে তো রুলসটা নাই আসলে। এখানে আমি আসলে কি করতে পারি? যেটা বলা আছে যে যদি ক্রেডিটার যদি ডেটারকে টাকা দেয়, ডেটারকে যদি সে টাকা দেয় আর 20,000 পাউন্ড, আর ডেটার যদি টাকা নিয়ে আসে 12,000 পাউন্ড, আর যদি বলে আমার কাছে 8 টাকা নাই, ক্রেডিটার যদি বলে দেয় আর দেওয়া লাগবে না, আমি 8,000 ওয়েভ করে দিলাম, তাহলে লতে বলা আছে হচ্ছে যে ওয়েভ করে দিলেও যে কোনো সময় ক্রেডিটার টাকাটা ক্লেম করতে পারবে, কারণ পার্ট পেমেন্ট কখনোই ফুল পেমেন্টকে স্যাটিসফাই করে না। এটাই ল। পিনালস কেস, যে ক্রেডিটার টাকা পাইতে হচ্ছে 20,000, তুমি পেমেন্ট করছো কত? 12,000, তাহলে যে কোনো, সে যদি বলেও দেয় টাকা দেওয়া লাগবে না, যে কোনো সময় টাকা ক্লেম করতে পারে। পার্ট পেমেন্ট নেভার স্যাটিসফাইজ দ্য ফুল পেমেন্ট, এটাই হচ্ছে রুলস। এখন যখনই বলছে 8,000 পাউন্ড দেওয়া লাগবে না, আমাদের ডেটার কি করছে? এই 8,000 পাউন্ড দিয়ে তার হার্টের অপারেশন করে ফেলছে। এখন ক্রেডিটার আবার তার কাছ থেকে টাকা চেয়ে বসছে। প্রথমে বলছিল জানুয়ারি মাসে টাকা দেওয়া লাগবে না, এই এপ্রিলের 1 তারিখে বলতেছে তোমাকে কোথায় আমি বলছিলাম, আমাকে তো দিতে হবে। এখন তো জাস্ট ঝামেলায় পড়ে গেছে যে নর্মাল রুলটা হচ্ছে পার্ট পেমেন্ট ফুল পেমেন্টকে স্যাটিসফাই করে না, 12,000 পাউন্ড কখনোই 20,000 পাউন্ডের পেমেন্টকে স্যাটিসফাই করবে না। কিন্তু এখানে তো একটা ঝামেলা বেঁধে গেছে। কিরকম ঝামেলা? ক্রেডিটার যখন বলছে দেওয়া লাগবে না, যখন সে এই প্রমিসটা করছে, এটার উপর রিলাই করে তো সে ডেট ট্রিটমেন্ট সাফার করে ফেলছে, সে হার্টের অপারেশন করে ফেলছে। এখন কি টাকা ফেরত চাওয়াটা ঠিক হবে কিনা? তাহলে তো এখানে রুলসের মধ্যে জিনিসটা বলা নেই। তখনই জাজ, এখন হার্ট, মানে হার্টের কথা হচ্ছে এইসব সিচুয়েশনে প্রফেসর HL হার্ট বলবে যে যদি এরকম রুলসের মধ্যে গ্যাপ থাকে, জাস্ট তুমি নতুন ল বানাই ফেলো, মেক এ নিউ ল, মেক এ নিউ রুলস। কিন্তু ডরকিন বলতেছে যে জাজ কেন রুল বানাবে? উনি তো লেজিসলেচার না, জাজ তো কখনোই ল মেক করতে পারবে না। জাজের কাজ হচ্ছে এডজুডিকেশন করা, বিচার করা। ল তো মেক করবে হচ্ছে গিয়ে লেজিসলেচার, মানে MP পার্লামেন্টরা ল মেক করবে, লেজিসলেচার পার্লামেন্ট মেক করবে হচ্ছে ল। তাহলে আপনি বললেই তো হবে না যে জাজ এখানে ল মেক করবে। ওনার এখানে ল মেক করার এক কথায় ওনার অধিকারই নাই ল মেক করার। সেপারেশন অফ পাওয়ার ভায়োলেট হবে, সেপারেশন অফ পাওয়ার ভায়োলেট হবে উনি যদি ল মেক করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কেন বলতেছেন যে এখানে নতুন ল মেক করতে হবে? উনি যেটা করতে পারে, যেখানেই কোনো রুলসের সমাধান নাই, এই সমাধানটা প্রিন্সিপালে আসছে। প্রিন্সিপাল বলে দিবে যে তুমি বলছো যে 12,000 পাউন্ডের বেশি আর দেওয়া লাগবে না, হ্যাঁ ওয়েভ করে দিছো, এবং তোমার কথার উপর ভিত্তি করে এটা করছে, তার মানে এটা তো অনৈতিক হবে তুমি যদি এখানে টাকাটা চাও, ইট উইল বি ইনইকুইটেবল টু ডু সো। তাহলে এখানে তুমি তোমার প্রমিস দিয়ে নিজেই আটকায় যাবা, প্রমিসের স্টপল। তাহলে এখানে একটা প্রিন্সিপাল আছেই যে যদি একটা পার্সন কাউকে রিপ্রেজেন্টেশন করে ফেলে এবং তার রিপ্রেজেন্টেশনের উপর যদি কেউ রিলাই করে ফেলে এবং সে যদি একটা ডেট্রিমেন্ট সাফার করে ফেলে ক্লেমেন্ট, এবং যদি ক্লেমেন্ট প্রুফ করতে পারে যে এটা ইনইকুইটেবল হবে যদি প্রমিসার তার প্রমিসটাকে এখন উইথড্র করে, তাহলে কোর্ট এখানে তাকে আর আগের প্রমিসে ব্যাক করতে দিবে না। তাহলে এখানে প্রিন্সিপাল অ্যাপ্লাই করুক,
আর প্রিন্সিপাল তো লয়েরই অংশ। প্রিন্সিপালস আর অলসো লস, প্রিন্সিপালস আর অলসো রুলস, আর পার্ট অফ ল। তাহলে যদি জাজ এখানে প্রিন্সিপাল অ্যাপ্লাই করে, তাহলে দুইটা জিনিসের সুবিধা হইল, সেপারেশন অফ পাওয়ার ভায়োলেট হলো না, নো ভায়োলেশন অফ সেপারেশন অফ পাওয়ার, জাজরা ল মেক করলো না, প্রিন্সিপাল অ্যাপ্লাই করার, প্রিন্সিপাল তো লয়েরই অংশ। ঠিক আছে। আর সেকেন্ড জিনিসটা হলো যে তোমার মানে তাদেরকে নতুন ল রুলস মেক করা লাগবে না, তাহলে নো ভায়োলেশন অফ সেপারেশন অফ পাওয়ার এন্ড নো জুডিশিয়াল ল মেকিং, মানে ওনারা লেজিসলেচারের রোলটা প্লে করলো না। তাহলে হার্ড কেসেস আমরা প্রথমে দেখলাম যে ডেফিনেশনটা হচ্ছে হার্ড কেসেস আর দোজ যেখানে কোনো একটা ল ডিরেক্টলি অ্যাপ্লাই করে কোনো রেজাল্ট পাওয়া যাবে না, রুলস অ্যাপ্লাই করে ডিরেক্টলি রেজাল্ট পাওয়া যাবে না, দেয়ার ইজ এ গ্যাপ। প্রফেসর এইচ এর হার্টের ক্ষেত্রে যখন এরকম গ্যাপ থাকবে তখনই জাজরা এখানে নতুন রুলস তৈরি করবে। কিন্তু ডরকিন বলতে চাচ্ছে যে এখানে যদি নতুন রুলস তৈরি করে তাহলে দুইটা সমস্যা হবে, সেপারেশন অফ পাওয়ারও ভায়োলেট হবে, আর হচ্ছে গিয়ে জাজরা লেজিসলেচারের রোলটা প্লে করে ফেলবে। এখানে নতুন কোনো রুলস মেক করারই দরকার নাই, এখানে জাজেসরা শুধু প্রিন্সিপাল অ্যাপ্লাই করে দিবে। ঠিক আছে। তাহলে রুলস অ্যাপ্লাই অল অর নাথিং ফ্যাশন। ঠিক আছে, যে রুলস অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে স্ট্রিক্ট ওয়েতে, তোমার এখানের মধ্যে একটা মেকানিক্যাল ওয়েতে অ্যাপ্লাই করে হচ্ছে রুলস। যে লিগ্যাল রুলগুলো আমরা অ্যাপ্লাই করি যখন অল দ্য কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে। কাউকে যদি ক্রিমিনাল ড্যামেজে লায়াবল করতে হয় তাহলে আমাদেরকে একটা সিরিয়াস হিসেবে প্রপার্টি বিলঙ্গিং টু অ্যানাদার এবং ড্যামেজ দেখাইতে হবে, আর মেন হিসেবে ইন্টেনশন রেকলেসনেস দেখাতে হবে। পাঁচটা স্যাটিসফাই হলে অফেন্স হবে, না হলে অফেন্স হবে না। তারপর সেকেন্ড ইয়ারে থাকতে আমরা রিয়েল এন্ড বেরা ক্রাইটেরিয়া দেখেছিলাম। ইজমেন্টের ক্ষেত্রে ইজমেন্ট হওয়ার জন্য 4টা শর্ত পূরণ করতে হবে। কিন্তু ডরকিন বলতে যাচ্ছে এখানের মধ্যে যে এই প্রিন্সিপালস এভাবে অ্যাপ্লাই করে না। ঠিক আছে, প্রিন্সিপালস এর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকে। যেমন কিভাবে আমরা ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, যে এখানে যখন আমরা সেকশন 53 সাবসেকশন 1B অ্যাপ্লাই করলাম, যে জেনারেল প্রিন্সিপালটা কি, যদি এ ল্যান্ড নিয়ে কোনো ট্রাস্ট তৈরি করে তাহলে এখানে রিটার্ন ডকুমেন্টস লাগবে, এটা হচ্ছে লতে বলা আছে, এটা হচ্ছে রুলস। এখন যদি বি যদি স্ট্যাচুটটাকে ইউজ করতে চায় যে ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড, তাহলে রসফোকাল প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে। আর অথবা যদি আমাদের এ দেখাতে পারে যে বি এই ল্যান্ডের জন্য তাকে কোনো কনসিডারেশন দেয় না অথবা তাকে গিফট হিসেবে দেওয়া হয়নি, রেজাল্টিং ট্রাস্টের উপর রিলাই করতে পারে। তাহলে এখন এই সিচুয়েশনে কোনটা অ্যাপ্লাই করবে, রসফোকাল এক্সেপশন নাকি না হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট এক্সেপশন নাকি না কনস্ট্রাকটিভ ট্রাস্ট এক্সেপশন? এগুলো সবই যেহেতু প্রিন্সিপাল, তাহলে জাজ দেখবে যে আমি কোন প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লাই করব। ইদার আমি রসফোকাল এন্ড বোস্টেড প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারি, অথবা রেজাল্টিং ট্রাস্ট, অথবা কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তিনটাতে অ্যাপ্লাই করবে না, যে কোনো একটা। তাহলে প্রিন্সিপালসের ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি থাকে, যে যেই প্রিন্সিপালটা সবচেয়ে মানে সুটেবল হবে ওই প্রিন্সিপালটা জাজ অ্যাপ্লাই করতে পারে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানে যদি ধরো মাইকেল কেসে যে পলিসি অ্যাপ্লাই করলো, পলিসিও কিন্তু ফ্লেক্সিবল ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। যেমন ধরো যে যদি মাইকেল কেসে এখন 911-এ ফোন করছে, পুলিশ আসতে 7-8 মিনিট দেরি হয়নি, তাদের 2 ঘন্টা দেরি হয়েছে, এবং একটা গেমস দেখতেছিল পুলিশ, ক্রিকেট ম্যাচের লাস্ট 10-12 ওভার, এটা দেখে পুলিশ আসছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারবে যে না, এইখানে পুলিশকে লায়াবল করাটা ঠিক আছে, তাহলে পলিসিটা তখন পুলিশের এগেইনস্টে চলে যাবে।
রিভস কেসে যেহেতু পুলিশ আগে থেকে জানতো যে এই লোকটার সুইসাইডাল টেন্ডেন্সি আছে, কিন্তু প্রিজন সেলের মধ্যে তাকে ওইরকম ভাবে সিকিউর ভাবে রাখে নাই, এই জন্য পুলিশকে অ্যাটলিস্ট 50% ক্ষতিপূরণ দেওয়া লেগেছে। তাহলে এই পলিসিটা কিন্তু পুলিশের এগেইনস্টে গেছে। তাহলে পলিসি এবং প্রিন্সিপালের ক্ষেত্রে এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে, এটা কেস টু কেস ভ্যারি করা যায়, কিন্তু লটাকে কিন্তু ওরকম ভ্যারি করা যায় না। তাহলে হার্ড কেসেসের ক্ষেত্রে আমাদের ডরকিনের সলিউশন হচ্ছে, যখনই একটা হার্ড কেস জাজ ফেস করবে, তাহলে জাজ এখানে নতুন রুলস তৈরি না করে, সেপারেশন অফ পাওয়ার ভায়োলেট না করে, এখানে ইদার প্রিন্সিপাল অ্যাপ্লাই করবে অথবা পলিসি অ্যাপ্লাই করবে। আর প্রিন্সিপাল এবং পলিসিগুলো যখন জাজেসরা অ্যাপ্লাই করে, তখন দেয়ার আর সাম ফ্লেক্সিবিলিটিস। ঠিক আছে, যে প্রিন্সিপাল বলতে যে জিনিসটাকে বোঝায় যে প্রিন্সিপাল প্রোভাইডস এ রিজন ফর ডিসাইডিং দ্য কেস ইন এ পার্টিকুলার ওয়ে। it will have to weigh against other principles. একটা কেসের মধ্যে দেখছিলাম আমরা যে রেজাল্টিং ট্রাস্ট প্রিন্সিপালও আছে, কনস্ট্রাকটিভ ট্রাস্টও আছে, আবার অশ্বকালও আছে। তাহলে কোনটা জাজেসরা অ্যাপ্লাই করবে? তাহলে প্রিন্সিপালস গুলোর ক্ষেত্রে জাজেসরা এরকম ভাবে করতে পারে, মানে যে প্রিন্সিপালটা মোস্ট সুটেবল হবে শুধু তারা এটাকে অ্যাপ্লাই করতে পারে। আর এটা তো আমরা অলরেডি দেখে ফেলছি যে হার্টের সলিউশনটা কেন ভালো না, বিকজ জাজেস আর নট লেজিসলেচার্স। ঠিক আছে, আর প্রিন্সিপালের ডেফিনেশনটা এটা তো অলরেডি আমরা দেখলাম যে প্রিন্সিপাল মানে হচ্ছে গিয়ে যেটা আদর্শ, বা আমরা বলতে পারি যে যেটা গুড প্র্যাকটিস, এটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপালস। প্রিন্সিপালস মানে যে জিনিসটা মোরাল হবে, ন্যায় বিচার করবে, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপালস। আর প্রিন্সিপালস আর পার্ট অফ ল। রিগস এন্ড পালমার কেসে যে প্রিন্সিপালটা ছিল যে নো ওয়ান ক্যান বেনিফিট ফ্রম হিজ ওন রং, ওই প্রিন্সিপালটা জাজরা অ্যাপ্লাই করছিল। এবং রুল অ্যান্ড প্রিন্সিপালের মধ্যে যদি কনফ্লিক্ট হয়, তাহলে অ্যাকর্ডিং টু ডরকিন অলওয়েজ প্রিন্সিপাল শুড বি অ্যাপ্লাইড। তাহলে রুলটা তখন আর অ্যাপ্লাই করা যাবে না, প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে। এই জন্য কিন্তু রিগস এন্ড পালমার কেসে রুল ফলো করে ওই গ্র্যান্ডসানকে প্রপার্টি দেওয়া হয়নি, প্রিন্সিপাল ফলো করে গ্র্যান্ডসানকে ডিপ্রাইভ করা হয়েছে। ঠিক আছে, আমরা দেখেছি যে প্রিন্সিপালস হ্যাভ ডাইমেনশন অফ ওয়েট, কখন কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করবে। এটা আমরা আরো অনেকগুলো পড়ছি, কিন্তু যেটা আমরা দেখেছিলাম যে সেকশন 2 LPMPA 1989-এ বলা আছে যে কেউ যদি কারো কাছে জমি ট্রান্সফার করতে চায়, গিফট হিসেবে দিতে চায়, বিক্রি করতে চায়, রিটেন ডকুমেন্টস লাগবে। কিন্তু যদি এ বি কে কোনো ওরালি ল্যান্ড ট্রান্সফার করে, যদি বলে এ বি কে যে একটা জমি দিয়ে দিবে তাকে, হ্যাঁ, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে কিন্তু এটা ওরাল, তাহলে এটা কিন্তু এনফোর্সিয়েবল হবে না, কারণ এখানে রিটার্ন ডকুমেন্টস লাগবে। এটা বলে দিচ্ছি যে এনি এগ্রিমেন্ট টু সেল, এনি এগ্রিমেন্ট টু গিভ ল্যান্ড এজ এ গিফট মাস্ট বি ইন রাইটিং। কিন্তু বি যদি দেখাতে পারে যে আমি তার, যখন সে রিপ্রেজেন্টেশনটা করলো আমি রিলাই করেছি এবং আমি সাফার করেছি হচ্ছে ডেট্রিমেন্ট, এবং এটা আনকনশনেবল হবে যদি আমাকে এখন জমিটা না দেয়া হয়, তাহলে এখানে কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে? এখানে কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করবে? মনে আছে যে এইটা, এখানে কোন প্রিন্সিপাল জানি অ্যাপ্লাই করে? হ্যাঁ, প্রোপ্রাইটারি স্টপল, প্রোপ্রাইটারি স্টপলের প্রিন্সিপাল অ্যাপ্লাই করবে। তাহলে এখন কখন প্রোপ্রাইটারি স্টপল অ্যাপ্লাই করবে বা কখন করবে না, রিপ্রেজেন্টেশনটা কি কি জিনিস, হ্যাঁ, রিলায়েন্স কি জিনিস, ডেট্রিমেন্ট কি জিনিস, এবং আনকনশনেবল হবে কিনা, কখন এটা আনকনশনেবল হবে কখন হবে না, এটা কিন্তু কেস টু কেস ভেরি করবে। তাহলে প্রিন্সিপালস গুলা অ্যাপ্লাই করা যায় হচ্ছে বেসড অন ওয়েট, যে কোন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করলে এখানে আমরা একটা ফেয়ার রেজাল্ট পাবো। কিন্তু ল এর ক্ষেত্রে এই তোমার অপরচুনিটিটা নাই। ঠিক আছে, ল একটু তোমার মেকানিক্যাল। লাস্ট একটা কেস আমরা দেখে ফেলি, সেটা হচ্ছে তোমার হেনিগজেন অ্যান্ড ব্লুমফিল্ড। এই কেসটাতে যেটা হয়েছে যে তোমার ডরকিন গিভস হেনিগসেন অ্যান্ড ব্লুমফিল্ড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ হার্ড কেস। রিগস অ্যান্ড পালমার উনি এক্সাম্পল হিসেবে দিয়েছে, এটা উনি এক্সাম্পল হিসেবে দিয়েছে। এটা লাস্ট কেস হিসেবে আমরা দেখি, এবং আমি এই স্লাইডগুলো আপলোড করে দিচ্ছি এখনই।
H bought a car under a contract that contained a limitation clause. যে H যে গাড়িটা কিনেছে সেলারের কাছ থেকে, তো সেলার সাথে এইচ এর একটা কন্ট্রাক্ট হয়েছে এবং সেলার কন্ট্রাক্ট ডকুমেন্টে একটা লিমিটেশন ক্লজ। লিমিটেশন ক্লজ মানে যেই ক্লজের মাধ্যমে সেলার তার লায়াবিলিটি লিমিট করে দেয়। যদি বলে যে আমার কোনো দায় দায়িত্ব নাই, গাড়ি নষ্ট হলে, ব্রেক ফেল করলে, এটা হচ্ছে এক্সক্লুশন ক্লজ। আর যদি বলে যে আপনার যাই ক্ষতি হোক না কেন আমি আপনাকে $10,000 পর্যন্ত ক্ষতিপূরণ দিব, এটা হচ্ছে লিমিটেশন ক্লজ, যেটার মাধ্যমে ওনারা লায়াবিলিটি লিমিট করে। অনেক সময় দোকানদার বলে দেয় যে কোনো জিনিস নষ্ট হলে 7 দিনের মধ্যে ফেরত দিবেন, এটা হচ্ছে লিমিটেশন ক্লজ। তাহলে which provided that manufacturer's liability was limited to making good defective parts, যে গাড়ি যদি কোনো পার্টস নষ্ট হয় এটা আমরা রিপেয়ার করে দিব, এটাই হচ্ছে আমাদের লায়াবিলিটি, আর কোনো লায়াবিলিটি নাই। তাহলে as a result of a fault in the car there was an accident and H was injured, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির একটা পার্টসের ফল্টের জন্য। He claimed that he ought to be able to recover from the manufacturer notwithstanding the exemption clause. বলতেছে যে আপনারা এই লিমিটেশন ক্লজ দিয়েছিলেন, কিন্তু এখন যখন এস এর কাছে গেছে, এস বলতে চাচ্ছে যে যেই পার্টসের জন্য তোমার ইনজুরি হয়েছে, হ্যাঁ তোমার যে ইনজুরি হয়েছে, ধরো তুমি $50,000 ক্লেম করতেছো, এটার জন্য আমরা ক্ষতিপূরণ দিব না, বাট যে পার্টসটা নষ্ট আছে, যদি মানে যে পার্টসটা ওইটা আমরা রিপেয়ার করে দিব, এটা তো আমরা আগেই বলে দিচ্ছি। তাহলে যদি ল ফলো করে তাহলে আমাদের ক্লেইমেন্ট শুধু কি পাবে এখানের মধ্যে, যদি ল ফলো করা হয়, ল ফলো করলে যদি আমরা রুলসের মধ্যে থাকি, তাহলে আমাদের এই এইচ হেনিকজেন শুধু সেলারের কাছ থেকে কি ক্লেম করতে পারবে যদি শুধু ল ফলো, রুলস ফলো করা হয়? বলো নাহাম, আবিদ, সে শুধু কি ক্লেম করতে পারবে? আজমাইন, হ্যাঁ শুধু পার্টসের জন্য ক্লেম করতে পারবে। এবং আমাদের সেলার বলবে তুমি কিন্তু গাড়িটা কেনার সময় ডকুমেন্টে সাইন করছো, তুমি দেখছো যে ডকুমেন্টে লেখা আছে যে আমি কিন্তু পার্টসের বেশি কোনো ক্ষতিপূরণ দিবই না, তুমি দেখে শুনে বুঝে সিগনেচার করছো, তাহলে তুমি এখন কেন তোমার ইনজুরির জন্য ক্লেম করতে আসছো? তাহলে ল অ্যাপ্লাই করলে কিন্তু এটাই রেজাল্ট হবে। কিন্তু জাজ যখন ইন্টারপ্রিটেশন করবে এই ক্লজটাকে, জাজ চিন্তা করবে মোরালিটি, জাজ চিন্তা করবে হিউম্যান রাইটস, জাজ চিন্তা করবে হচ্ছে প্রিন্সিপাল পলিসি, এটাতে ন্যায় বিচার হবে না। একটা সেলারকে যদি আমরা একটা ডিফেক্টিভ গাড়ি বিক্রি করে বলতেছে পার্টস রিপেয়ার করে দিবে শুধু, আর তার যে হাত পা ভেঙে গেছে, তার যে প্যারালাইসিস ক্ষতিপূরণ দিবে না, এটা তো হবে না। তাহলে the courts held in his favor. Dorkin shows that in reaching the decision, the court was influenced by a variety of principles and policies. যে আমরা যদি এটা করি তাহলে আমরা মানে বার্গেনিং পজিশনে যারা হায়ার পজিশনে আছে, মানে সেলার, ম্যানুফ্যাকচারার, শোরুম ওনার্স, হ্যাঁ তারা এরকম ক্লজ দিয়ে, যারা তোমার মাইনর ইয়েরা থাকবে, বায়ার্সরা থাকবে, অথবা আমরা বলতে পারি যে বার্গেনিং পজিশনে যারা ভালনারেবল পজিশনে আছে বায়ার্সরা, তাদের জন্য ইনজাস্টিস হবে। তাহলে প্রিন্সিপাল এবং পলিসি অ্যাপ্লাই করে তারা জাজমেন্টটা দিল যে ফর এ নিউ রুল রেসপেক্টিং এ ম্যানুফ্যাকচারার্স লায়াবিলিটি ফর অটোমোবাইল ডিফেক্টস, যদি তোমার গাড়ির ম্যানুফ্যাকচারিং এ কোনো সমস্যা থাকে আর এটার জন্য যদি আমার ইনজুরি হয়, তাহলে এরকম লিমিটেশন ক্লজ থাকলেও আমি আমার ইনজুরির জন্য ক্ষতিপূরণ পাবো। এবং কোর্স এটার পিছনে যে প্রিন্সিপালটা ফলো করলো সেটা হচ্ছে অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স হ্যাভ এ স্পেশাল অব্লিগেশন বিকজ কার্স আর সো এসেনশিয়াল, যে যেহেতু আমেরিকাতে এবং ইউরোপে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে গাড়ি, পার্সোনাল ভেহিকেলস, সুতরাং তুমি এরকম কোনো ক্লজ দিতে পারবে না, বিকজ এটাই হচ্ছে তাদের মেইন ভেহিকেল। এই প্রিন্সিপালটা, এই পলিসি রিজনটা তারা এখানে অ্যাপ্লাই করলো। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমি গ্রুপে এটা আপলোড করে দিচ্ছি, তাহলে নেক্সট ক্লাসে আমরা, আর এখানে অনেকগুলো কেস আছে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো যে এখান থেকে যে কোনো 4টা বা 5টা কেস একটু পড়ে নিবা, যে কিভাবে প্রিন্সিপালস অ্যাপ্লাই হয় এটা বোঝার জন্য।
ঠিক আছে, যে এই কেসেসগুলো, কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলো কেস কিন্তু আমরা পড়েছিলাম সেকেন্ড ইয়ারে থাকতে, ফার্স্ট ইয়ারে থাকতে। মনে আছে কিনা যে ম্যাকলফলিন এন্ড ওব্রায়ান সেকেন্ডারি ভিকটিম ক্লেম করতে পারবে কিনা, প্রিন্সিপালের উপর কেস মনে আছে সবার? গিলিক কেসটা একটা ফার্স্ট ইয়ারের কেস ছিল যে মানে 18 বছরের নিচের একটা গার্লকে কি দেওয়া যাবে কিনা কন্ট্রাসেপটিভ পিলস বাবা মার অনুমতি ছাড়া। সেন্ট্রাল লন্ডন প্রপার্টি অ্যান্ড হাই ট্রিজ, এটা হচ্ছে প্রমিজারি স্টপেলের কেস। আর ভার্সেস আর, এটাও একটা প্রিন্সিপালের কেস, হাজবেন্ড কি ওয়াইফকে রেপ করতে পারে কিনা। মনে আছে ফার্স্ট ইয়ারে হাজবেন্ড কি রেপে চার্জ হতে পারে কি পারে না? পারে। ঠিক আছে, এটাও কিন্তু বেসড অন প্রিন্সিপাল। এই কেসে বলেছে হ্যাঁ হাজবেন্ড রেপে চার্জ হতে পারে যদি ওয়াইফের কনসেন্ট না থাকে। পিনোশে কেসটা মনে আছে যে একজন জাজ, হ্যাঁ, যদি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জাজ ছিল লর্ড হফম্যান, উনি কি ওনার কেসে, যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে কেসটা ছিল পিনোশের বিরুদ্ধে, চিলির ডিক্টেটর, উনি কি জাজ হতে পারবে কিনা, বলছে না পারবে না। বায়াস। হ্যাঁ, বায়াসনেসের কেস। তাহলে প্রত্যেকটা কেসেই কিন্তু জাজেসরা ফলো করেছে হচ্ছে প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে এতটুকু পর্যন্ত পড়ে ফেললে নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে এটা আমরা করে আমরা পার্ট এর অ্যান্সারটাও দিয়ে দিব বেসড অন ডট। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।